আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো ভুল করে যাচ্ছিলাম। বোঝেননি? বলছি, ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকায় চলে যাই। ভেবেছিলাম চলে গেলে এই সমস্যা দূর হবে। গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে। নিপাকে তো পেলামই না, সাথে আরো 2টা মানুষের খুনি হলাম। তার মধ্যে একজন আবার আমার ছোট ভাই। তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয়ই সবাই ধারণা করতে পারবেন। একরাশ হতাশা নিয়ে রাতের বাসে চলে যাই ঢাকাতে। গভীর রাতে উঠি বাসায়। যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রুমমেটদের সখানিক কল দেওয়ার পর তারা এসে গেট খুলেছে। রুমে ঢুকে ওয়াশরুমে যাই। ভাবছিলাম সবকিছু চোখের সামনে সবটা শুধু ভাসছে। শুধু কত বড় ভুল করে এসেছি। আসার সময় মা বাবার আর্তনাদ আমার বুক এখনো ছিদ্র করে দিচ্ছে। ছোট ভাই মরেছে আমার, মিলাদ বা তার মাগফিরাত কামনায় দোয়া হবে। সব ফেলে আমার চলে আসাটা তারা মানতে পারছিল না। এখন তাদেরকে আমি কিভাবে বুঝাই আমার জন্যই আমার ছোট ভাই মরেছে। জানি না মৃত্যুর পর একটা কোথায় যাই। হয়তো আমার চলে আসাতে আমার ছোট ভাই খুশি হয়েছে। কেউ না জানুক, সে তো জানে তার প্রাণ কেন গেল। তবুও পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকাতে। এই 2 দিন আমি কলেজে গিয়েছি ঠিকই, কিন্তু চেহারা দেখাতে। পড়াশোনা কিছুই আমার ঘিলুতে যাচ্ছিল না। আমার চেয়ে হালকা ডিপ্রেশনে থাকা শত স্টুডেন্ট পড়ায় মন বসাতে পারে না। কারো অতীত, কারো ফ্যামিলি প্রবলেম, আবার কারো আর্থিক ঝামেলা। আমার মনে হচ্ছে সবার চেয়ে বড় ডিপ্রেশনে আমিই আছি। নিজের ভাইয়ের খুনি, নিজের প্রেমিকা অন্যের বিছানায়, এই চাপ নিয়ে আর কত থাকা যায়। 2 দিন পর এলাকা থেকে কল আসে, নিপার স্বামী নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে। এই নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ চলছে। খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছি না। একটা বেঈমানকে আমি সাহায্য করেছি, আবার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করেছি। এদিকে বেঈমানের জন্য নিজের ভাইকে কোরবানি দিয়েছি। আমার খুশি হওয়া উচিত নাকি কান্না করা উচিত? 2 নৌকায় পা দিয়ে সুখ কষ্টের মাঝে আটকে যাই। না, আমি আরো অনেক কিছুর মধ্যেই আটকাই। নিপার সংবাদ শুনে ছাদে বসে সিগারেট খাচ্ছিলাম, আকাশের দিকে 2 চোখ বিছিয়ে দিয়ে। তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয়, কিন্তু আমি মেঘলা আকাশে তারাই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র মেঘের আড়ালে 4টা উকি দেয় একবার, আবার কিছুক্ষণ মেঘের ঘষা মাজা খেয়ে লুকিয়ে যাই। এইভাবে আকাশ নিয়ে ভাবায় আমার দীর্ঘ সময় কাটে। ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস লাগে গায়ে। আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই। সোজাভাবে যদি বলি, মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম। খারাপ সময়ে বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে। কেন ভেজে? হয়তো হালকা হতে, আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার চেষ্টায়। এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসই ছিল। এই শীতল বাতাসে গরমের ছোঁয়া অস্বাভাবিক নয়, কিন্তু আমি যা পেয়েছি সেটা স্বাভাবিক নয়। একদম আগুনের তাপের মতো গরম লেগেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশে মনোযোগ বসাতে যাব, তখনই পিছনে কিছু নড়ার শব্দ পাই আমি। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। অস্পষ্ট চিনেন? হ্যাঁ, অনেকটা অস্পষ্ট দেখতে। ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই। ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই। অন্ধকারে মনের ভুলে অনেকে হাতি ঘোড়া দেখে, আমার কাছেও তেমনই মনে হলো। হয়তো ভুল দেখেছি। ফ্ল্যাশ লাইট অফ করতেই আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়। লোহার মতো বলতে লোহার মতোই। আমি টের পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। আমি বসা থেকে লম্বা হয়ে ছাদে শুয়ে পড়ি। এই সময় আমার কেমন লাগছে আমি বলি, যখন মানুষের অনেক বেশি জ্বর আসে আর সে শুয়ে থাকে সোজা হয়ে, বুক থেকে কি যেন বেরিয়ে আসবে, আবার সারা শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আমার কাছে ঠিক তেমনই লাগছিল। শরীর নাড়াতে পারছিলাম না, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, গা থেকে ঘাম টলমল করে বের হচ্ছে। গায়ের রগগুলা হয়তো তখন দাঁড়িয়ে গিয়েছিল। আমি আমার সারা দেহে টানটান অনুভূতি অনুভব করছিলাম। মৃত্যুর আগে একটা মানুষ যেমন ছটফট করে, অনেকটা তেমন হয়েছিলাম। তখন আমার কানে কেউ ফিসফিস করে বলে, আমার আরো একটি জীবন চাই, আমাকে জীবন উপহার দিন মালিক। চোখ যখন খুলেছি তখন রোদে আমার গা পুড়ে যাচ্ছিল। আমি যে ছাদে সেটা বুঝতে একটু সময় লেগেছে। পিঠের নিচে ভেজা ভেজা লাগলো। শোয়া থেকে উঠে দেখি ছাদে জমে থাকা পানির উপরেই আমি শুয়ে পড়েছিলাম। সাইড থেকে হাতিয়ে ফোনটা নিয়েছি। সময় দেখি সকাল 8টা বাজে। রাতে বৃষ্টিও হয়নি, তাই হয়তো ঘুমটাও ভাঙেনি। এসব যখন ভাবছিলাম তখন আমার মনেও নেই যে রাতে কি হয়েছিল আমার সাথে। আমি বসা থেকে উঠতে গিয়ে হাঁটুতে টান খাই। সারা রাত সোজা হয়েছিল, তাই এইভাবেই ভালো অনুভব করেছি। বাঁকা করতেই টান খাই, আর তখন আমার মনে পড়ে রাতের কথা। ধীরে ধীরে সবটা মনে পড়ে। কানে কানে সে বলেছিল তার আরো একটা জীবন লাগবে। হ্যাঁ, আপনাদের মতো ব্যাপারটা আমিও স্বপ্ন ভেবেছি, কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি, আর কিতাবও রেখে এসেছি বাড়িতে। তাকে না ডাকলে তো সে আসবে না। তার মানে সত্যি এটা স্বপ্ন ছিল। স্বপ্ন ভেবে আমি ছাদ থেকে রুমে চলে আসি। নেমে রুমমেট যারা আছে তারা কেউ ফ্রেশ হচ্ছে, কেউ রান্না করছে, আবার কেউ রুমে ফোন চালাচ্ছে। এখানে সবাই আমার ক্লাসমেট না। কেউ দোকানে চাকরি করে, কেউ রাস্তায় হকারের দোকান দেয়, আবার কেউ আমার ক্লাসমেট। আমি আমার ব্যাগের কাছে এসে গায়ের গেঞ্জিটা খুলি। ভিজে গেছে অনেকটা। ওয়াশরুমে যে আছে সে বের হলে আমি গোসল করব, তাই গায়ের গেঞ্জি খুলে ব্যাগ থেকে গামছার লুঙ্গি বের করতে চেন খুলি। আর তখন আমি যে দেখেছি সুমন ভাই, বলতেও আমার মুখে আটকাচ্ছে। এ অবধি যা যা ঘটনা বললাম তা আপনার সুমন অন ফায়ার চ্যানেলের অনেক অডিয়েন্স বিশ্বাস করবে, আবার অনেকে করবে না। ব্যাগ খোলার পর যা দেখেছি সেটাও হয়তো কেউ বিশ্বাস করবে না।
কিন্তু আমার সাথে ঘটেছে। আমি বুঝি এই কালো জগৎকে। ব্যাগ খোলার পর অবিশ্বাস্যভাবে আমি ব্যাগে সেই কিতাব দেখতে পাই। মাথাটা আমার সাথে সাথে ঝিম ধরে যায়। কোনো এক অজানা মায়া আমাকে টানছিল তখন। কিতাবটার দিকে তাকিয়ে এক প্রকার হিপনোটাইজ হচ্ছিলাম আমি। কয়েক মুহূর্ত বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমার ঘোর ভাঙে। আমি সেখানেই চমকে উঠি। আমাকে চমকে যেতে দেখে ওয়াশরুমের সবাই আমার দিকে তাকিয়ে থাকে। ওদের কিছু বুঝতে না দিয়ে আমি তাড়াহুড়া করে ব্যাগের চেন আটকাই। এরপর লুঙ্গি গামছা নিয়ে চলে যাই ওয়াশরুমে। সেই দিন সারাটা সময় আমি এরকম ছোটখাটো অস্বাভাবিক অনুভব করেছি। মানে আমার সাথে কেউ আছে, দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে, আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। এরকম বিভিন্ন ছোটখাটো আতঙ্কের মাঝে ছিলাম, যদিও আমি কাউকে দেখতে পাইনি। কিন্তু আমার মনে সারাদিন এসবই ছিল। সেদিন কলেজ শেষ করে আমি দ্রুত বাসায় চলে আসি। রুমমেটদের কেউ এখনো আসেনি। আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করার। ব্যাগে কিতাবটা এখনো আছে। কিতাবটার উপর একটা ভয় সৃষ্টি হয়। বাড়িতে কল দিয়ে মা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। ততক্ষণে রুমমেটদের সবাই এসে যায়। রাত 10টার দিকে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি। কাল থেকে স্বাভাবিক হয়ে যাব এমন একটি আশা ছিল। কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায় আমি বিছানাতেই বমি করা শুরু করি। আচমকা বমি হওয়ায় আমার ঘুমও ভাঙে। রুমের সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি রক্ত বমি করে যাচ্ছিলাম। কুফুরি যে কতটা ভয়ঙ্কর আমি তখন টের পাচ্ছিলাম। যাদের কুফুরি করেছি তারাও ক্ষতিগ্রস্ত, আর আমি তো হচ্ছি। হয়তো নিয়ম পুরোপুরি জানি না বলে আমার ক্ষতি হচ্ছে। আমার রক্তবমি দেখে রুমমেটদের সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। এই জগৎকে আমরা দেখি কেমন, আসলেই কি তেমন? চোখের সামনে দেখতে পাই গাছগাছালি, নদী নালা, বসত বাড়ি। দিনের শুরুটা সূর্যের আলোয় উপলব্ধি করি, আর অন্ধকার নেমে গেলেই ঘুমের শহরে হারাই। মাঝের সময়টাতে ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত। কারো পড়াশোনা, কারো পেটের জন্য যুদ্ধ। আসলেই কি এমন? এর বাহিরে কি কিছুই নেই? হয়তো বললে ভুল হবে, এর বাহিরে অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছুই আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আমরা তাদের খালি চোখে দেখি না ঠিকই, কিন্তু তারা আমাদের দেখে। আমাদের নিত্যদিনের সঙ্গী তারা ঠিকই হচ্ছে, কারো উপকারে কারো অপকারে। আমি রাফি হয়তো অপকারের লিস্টেই পড়ে গিয়েছিলাম। একটা মানুষকে পাবার জন্য দুইটা মানুষকে খুন করেছি, তবুও সেই মানুষটাকে আমি পাইনি। পাওয়া না পাওয়ার মধ্যে নিজেকেও এখন হারাচ্ছি। গত 3 দিন ধরে আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার চিকিৎসা চলছে ঠিকই, কিন্তু আমি জানি ডাক্তাররা ভুল রোগের চিকিৎসা চালাচ্ছে। ওনাদের ভাষ্যমতে আমার মাথায় ডিপ্রেশন অনেক, প্রেসারে মাত্রাধিক ভাবনা করেছি, তাই মস্তিষ্কে চাপ পড়েছে, যার কারণে আমার শরীর দিন দিন দুর্বল হয়েছে। কি অদ্ভুত ব্যাখ্যা! আমার দেখাতে সবটা অলৌকিক কিছু, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাতে আমি একটা পাগল। হয়তো পৃথিবীতে যাদের আমরা পাগল বলি তাদের মধ্যে 40% মানুষই পাগল নয়, ওরা সুস্থ। কিন্তু সোসাইটি আর বিজ্ঞানের ব্যাখ্যায় তারা পাগল। যেমন এখন আমাকে পদবি দিচ্ছে। আমার রুমমেটদের মধ্যে একজন আমার এলাকার, তার সুবাদেই আমি রুমটা পেয়েছি। বাড়ি থেকে বাবা টাকা পাঠাচ্ছে, আর এলাকার ছেলেটা আমার চিকিৎসা চালাচ্ছে। গতকাল রাতে আমি ডাক্তারের সাথে হামিদের কথা শুনেছি। ডাক্তার হামিদকে বলেছিল, আপনার রোগীকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, ওনার মাথায় সমস্যা আছে, যে কোনো সময় মানসিক ভারসাম্য হারাতে পারে। আমি চাই না আপনার বন্ধু পাগল হয়ে যাক। ডাক্তারের কথাটা আমি তাদের অগোচরে শুনে ফেলেছিলাম। আমাকে ঘুমন্ত ভেবে তারা আলোচনা করেছিল। আমি বুঝে যাই তারা আমাকে পাগল ভাবছে। আজকে হয়তো আমাকে ছেড়ে দিবে, এরপর কোনো পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে। পাগলের ডাক্তারও আমাকে বিজ্ঞানের ব্যাখ্যায় পাগলের পদবি দিয়ে দিবে। অনেকে হয়তো বলবে ও রাফি পাগল। কিন্তু সুমন ভাই, ওই সময় এসব নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না। আমার শুধু ওই ব্যাপারটা মাথায় গজগজ করছিল, আমার হুকুম ছাড়া শয়তান কেন এলো, আর জীবন চাচ্ছে কেন। বিকাল হতেই বন্ধু হামিদ আমাকে বাসায় নিয়ে আসে। হামিদ বাটার শোরুমে চাকরি করে, তাই সময় বেশি পাই না। বের হওয়ার সময় হামিদ বলে, তোর বাবার সাথে আমার কথা হয়েছে, তোকে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার ছুটি হবে না কাল। আগামী শুক্রবার মার্কেট অফ আছে, শুক্রবারে তোকে নিয়ে যাব, আপাতত রেস্ট কর। আর এই কদিন কলেজে যাবার দরকার নেই। একগাদা শাসন বাক্য ছুড়ে দিয়ে হামিদ চলে যায়। আমি তার কথা শুনে বুঝে যাই সে কোন ডাক্তারের কথা বলেছে। তার মানে আমার বাবাও জানেন ব্যাপারটা। বাবা যেহেতু জানে, মাও এতক্ষণে জেনে গেছে আমি পাগল। কদিকের ভাবনা ভাববো আমি। এদিকে প্রেমিকা হারাবার যন্ত্রণা, অন্যদিকে আমি খুনি, আবার এদিকে পড়াশোনার চাপ, আর একদিকে আমি হলাম পাগল। নিজেকে নিজেই চিনতে হয়তো ভুল করে যাচ্ছি বারবার। নিজের অস্তিত্বকে এক প্রকার হারাতে বসেছি। রুমে বসে এসব ভাবছিলাম, হঠাৎ সিদ্ধান্ত নিলাম জিনকে হাজির করব। আবার বাসায় কেউ নেই, নিজে একটু হেঁটে বাসার নিচে আসি। 4টা মোমবাতি নিয়ে আবার রুমে যাই। ব্যাগ খুলে দেখি কিতাবটা এখনো ওইভাবেই রয়েছে। আগেরবারের মতো সব ঠিক করে আমি নিজেকে প্রস্তুত করি। এরপর কিতাব পড়তে শুরু করাই দেখতে পাই মোমবাতি নিভে গেছে। আমি চুপ হয়ে তার কণ্ঠের অপেক্ষায় ছিলাম। তখন সে আমাকে বলে, আপনি আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম, হ্যাঁ ডেকেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু প্রশ্ন জানতে হবে। সে বলল, বলুন মালিক। আমি বললাম, আমার সাথে যত কিছু হচ্ছে এসব কি আপনি করছেন, নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি? সে বলল, মালিক ওসব আমিই করেছি। আমি ক্ষুধার্ত, আমার কারো জীবন লাগবে। আমি বললাম, আপনি ক্ষুধার্ত হলে আমি কেন আপনাকে জীবন দিব? আপনার শক্তি আছে, যাকে ইচ্ছা তাকে মারুন, ওটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আমার কাছে কেন চাচ্ছেন?
সে বলল, মালিক আপনার অনুমতি ছাড়া আমি কারো প্রাণ নিতে পারি না। আমি বললাম, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার অনুমতি লাগবে কেন? আমি প্রাণ দেওয়ার কে? সে বলল, আপনার অনুমতি নিয়ে আমি যদি কারো প্রাণ আনি এতে আমার পাপ হবে না, যা হবে আপনার হবে। আমি আমার জীবনে কোনো পাপ করিনি, আমাকে দিয়েই করিয়েছে সবাই। ইয়া আল্লাহ, এ আমি কি বিপদে পড়লাম? মানুষ হত্যা করেছেন আপনি আর বলছেন আপনি পাপ করছেন না। সে বলল, জি, কারণ ওই হত্যা আপনি করিয়েছেন, আমি করিনি। আমি বললাম, সব মানলাম, আমার উপকার করতে গিয়ে আপনি কারো প্রাণ নিয়েছেন বিনিময়ে, কিন্তু এখন তো আমি আপনাকে দিয়ে কোনো কাজ করাচ্ছি না, তাহলে এখনো প্রাণ চাচ্ছেন কেন? সে বলল, আপনার সাথে থাকার বিনিময়ে আমি প্রাণ চাচ্ছি। আপনি কি জানেন না মালিক তার দাসকে পরিচালনা করে? আপনি আমাকে ক্ষুধার্ত রাখতে পারেন না। আমি বললাম, কিন্তু আমি তো আপনাকে চাই না, আর না আমি আপনার মালিক। আপনি চলে যান, দরকার নেই আপনাকে আমার, অনেক করেছেন আমার জন্য, আল্লাহর দোহাই লাগে, আপনি চলে যান। মোমবাতি নিজে থেকে আবার জ্বলে ওঠে। আমি ধরেই নিয়েছি এইবার আর কোনো সমস্যা নেই, শয়তান চলে গেছে। উঠতে যাব তখনই মোমবাতি আবার নিভে যায়। এদিকে সুইচ হাতের কাছে থাকায় আমি ওঠার গতিতে বাতির সুইচ দিয়ে ফেলেছিলাম, বাতিও জ্বলে উঠে মোমবাতিও নিভে যায়। তখন আমি লাইটের আলোতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল 4টা মোমবাতির ঠিক মাঝখানে বসে আছে। চোখের পলকটা ফেলার আগেই বিড়ালটা এক লাফ দিয়ে বাতির দিকে উঠে যায়। এই পুরো দৃশ্য আমি 1 সেকেন্ডের জন্য দেখেছি। বিড়ালটা যখন শূন্য লাফ দিয়ে বাটির দিকে উঠছিল তখন একটা মানুষের মতো কালো কিছুকে দেখেছি আমি। ফ্লোরে তো বিড়াল ছিল, কিন্তু শূন্যে সে একটা কালো মানুষের রূপ নিয়েছে। এদিকে 1 সেকেন্ড পরে বাতিটা ফেটে আলো নিভে যায়। এরপর আর কিছু দেখিনি আমি। অন্ধকারে কেউ আমার গালে কষে চড় মেরেছে। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমি ফ্লোরে পড়ে যাই। হামাগুড়ি দিয়ে মোমবাতি খুঁজতে যাব, তার আগে কেউ আমার পিঠে ঘাড়ে অনেক জোরে জোরে মেরে যাচ্ছিল। হাস্যকর লাগছে তাই না? যদি আপনি আমার স্থানে থাকতেন বুঝতেন এটি হাসার উপযুক্ত ব্যাখ্যা কিনা। এই ঘটনা গ্রামে যারা থাকেন তারা সচরাচর দেখেছেন হয়তো। যারা এসব ব্যাপারে জানে তারা হাসবে না, আর যারা এখনো পর্যন্ত সবটা ভুয়া মনে করছেন আমি জানি তাদের ঠোঁটের কোনায় মৃদু হাসি রয়েছে। কালো জাদু কতটা ভয়ঙ্কর তা ভিকটিম ব্যতীত অন্যরা কখনো সহজে মেনে নিতে পারবে না। আজ থেকে 30 বছর আগে যাদের নামকরণ করা হতো তাদের নামগুলো আপনার মনে আছে? মানে আপনার দাদা দাদিদের নাম, কিংবা তাদেরও মা বাবার নাম। সকিনা, গোলবাহার, বতি, কাল্লা, বন্দি ইত্যাদি নাম, যা এই যুগের মানুষ শুনলে হাসে, অথচ সেই যুগে এই নামগুলো ছিল জনপ্রিয়। মানুষ এসব নামে হাসতো না। কেউ এই নামে চিঠি এসেছে জেনে অন্তর জুড়িয়ে যেত। এই নামে ডাকলে কারো কারো ভিতরে মোচড় সৃষ্টি হতো। আর এই যুগে আপনারা হাসেন, সেই যুগের নাচ দেখেও আপনারা হেসেছেন। হাসেননি? আমি জানি, একবার হলেও আপনি হেসেছেন। অথচ ওই সময়ের মানুষ এই নাচের জন্য মরিয়া ছিল। টেলিভিশনের পর্দায় পুরো গ্রামের মানুষ একসাথে বসে তা উপভোগ করত। মাঝে মাঝে মুরব্বীদের নাচের মধ্যেও দেখবেন সেই পুরনো অনেক নাচের স্টেপ রয়েছে যা কারো আবেগ ছিল। তা নিয়ে এই যুগে আপনারা হাসেন। হাসেন না? কেন হাসেন? কারণ আপনার সময়কালে এসব ছিল না, আপনি তা উপভোগ করেননি। আপনি বর্তমান সময়ে অভ্যস্ত, বর্তমান সময়ের নামকরণে অভ্যস্ত। এইসব এজন্যই বললাম, আমার হাল শুনে যাদের হাসি পাচ্ছে তাদের জন্য। আমি এই সময় পার করেছি তাই আমার ভয় হচ্ছে, আর আপনি এসবে কোনোদিন জড়িত হননি তাই আপনার হাসি পাচ্ছে। যাদের সাথে ঘটে শুধু তারাই জানে কতটা আঘাতপ্রাপ্ত করে এই কালো জাদু। রাতের কিছুই আর মনে নেই। জ্ঞান হারানোর আগে কেউ একজন আমাকে ইচ্ছামতো মেরেছে। তার এক একটা আঘাতে আমার শরীরের চামড়া যেন থেতলে যাচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচুর ব্যথা হচ্ছিল। সামনে ছিল রুমের সবাই, আর জানতে পারি আমি সবটা। হামিদ আমাকে রাতের ঘটনা তখন জানাই। হামিদ যেভাবে আমাকে বলেছিল আমি সেভাবেই বলছি। আমি রাত 8টায় বাসায় এসে দেখি সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের জিজ্ঞেস করায় তারা বলল, রাফি ভাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ওদের মুখে ব্যাপারটা শুনে আমি দরজা খুলি, দেখি রুমের এক কোণে বসে আছিস, আর ফ্লোরে কয়েকটা মোমবাতি পড়ে আছে। কিন্তু অসহ্য ব্যাপার ছিল গন্ধের মতো। রুম থেকে একটা বিশ্রী পচা গন্ধ বেশি আসছিল, যা আমার নাকে প্রবেশ করতেই আমারই বমি হয়ে যাচ্ছিল। রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে যখন কোনো কুকুর মারা যায় সেই কুকুর পচে যতটা বিশ্রী গন্ধ বের হয় ঠিক তার চেয়ে 2 গুণ বেশি গন্ধ আসছিল রুম থেকে। আমি ভেবেছি রুমের কোনো কোনায় হয়তো মরা ইঁদুর পড়ে আছে। তখনও বুঝতে পারিনি আসলে হচ্ছিল কি। নাক চেপে ধরে তোর কাছে আসতে তুই আমার গলা টিপে ধরিস। আমি ভয়ে চিৎকার দেওয়ায় রুমের বাইরে থেকে সবাই রুমে চলে আসে। সবাই মিলে চেষ্টা করেও তোর হাত থেকে আমাকে ছাড়াতে পারেনি। অনেক শক্তি ছিল তোর গায়ে। রাকিব ভাই উপায় না পেয়ে তোর মাথায় ঘুষি মেরে দেয়। ঘুষি খেয়ে তুই ফ্লোরে পড়ে গিয়েছিলি, কিন্তু তোর মুখে ছিল মুচকি হাসি, আর বিড়বিড় করে কি যেন পড়তে শুরু করেছিস। মিলন ভাই তখনই তোর পা টেনে ধরে এই রুমে ঢুকিয়ে দেয়। এরপর তোকে রুমে আটকে রেখে আমরা দরজা বন্ধ করে দিয়েছি। আমরা সারা রাত মাঝের রুমেই ছিলাম, কারো চোখেই ঘুম নেই। তোর গায়ে ভূত আসর করেছে এটি মোটামুটি সবাই নিশ্চিত হয়। তোকে এই রুমে নিয়ে আসার পর ওই রুম থেকে গন্ধ গায়েব হয়ে যায়। বুঝতে পারি তোর গা থেকে সেই দুর্গন্ধ আসছিল। সারা রাত আমরা একজোট হয়ে বসেছিলাম এই রুমে, তোর বিড়বিড় করে কিসব কথাবার্তা শুনছিলাম। পুরো রাত কেটে যাওয়ার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে শুয়ে আছিস। এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় উঠাই। হামিদের মুখে পুরো ঘটনা শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। মস্তিষ্কে সেই শয়তানের কথাগুলো ঘুরঘুর করছে। আমি ভালোভাবেই বুঝতে পারলাম আমার সাথে আমি কোনো দুষ্টু জিন রেখে দিয়েছি। এই কালো জাদুর চক্করে পড়ে আমি নিজেকেই শেষ করতে যাচ্ছি। হামিদকে কিছু না বলে উঠে যেতে চাইছিলাম, তখন হামিদ আমাকে বলে, কোথায় যাচ্ছিস?
আমি হামিদকে কিছু বলতে চাচ্ছিলাম না, ওর সাথে আরো লোকজন আছে, এখন সবাইকে সত্যটা জানালেই সমস্যা হবে। উঠতে উঠতে হামিদকে বলি ফ্রেশ হয়ে কলেজে যাব, আর জরুরি ক্লাস আছে একটা। এতটুকু বলেই দরজা অব্দি আসতেই হামিদ আমাকে বলে ঠিক আছে সাবধানে যা, আর তোর বাবাকে আমি কল করে বলেছি সব, উনি বলেছে একজন হুজুরের কাছে নিয়ে যাবে, গ্রামে ডেকেছে তোকে। হামিদের কথা শুনে আমার ভিতরে দুমড়ে মুচড়ে যেতে থাকে। বাবা যদি এটি জানেন তবে তো আমাকে নিশ্চয়ই সন্দেহ করবে, কারণ হিসাবটা এখন পুরোপুরি সবাই মিলাতে পারবে। আমি গ্রামে যাওয়ার পরেই নিপার ওই হাল, তার চাচাতো ভাই আমাকে মেরেছে, তাই ওর মৃত্যু, এদিকে আমার ছোট ভাইয়েরও মৃত্যু। সোজাভাবে বললে কালো জাদুর ব্যাপারটা অনেকেই বুঝে যাবে, কিন্তু এখন আমার কথা বলাটাও ভুল হবে। রুমে অন্যান্য লোক রয়েছে, ওদের সামনে কিছু খোলাসা করা যাবে না। আর আমি যা ভাবছি তেমন যদি না হয়, মানে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমিও হচ্ছি, অন্য কারণও ভাবতে পারে সবাই। অন্যজন কি ভাবলো তা আমার ভাবনাতে ভালোভাবেই চেপে বসে। নিশ্চুপে সমাধান বের করতে করতে চলে যাই ওয়াশরুমে, ফ্রেশ হয়ে রওনা করি কলেজে। দুপুরে আমি চলে আসি হামিদের কাছে, দোকানে কাস্টমার নেই, বসে বসে ফোন চালাচ্ছে সে। আমাকে দেখে উঠে আসতেই আমি বলি একটু কথা আছে তোর সাথে, পার্সোনাল, সাইডে আই। আমার কথা শুনে হামিদ তার মালিকের কাছ থেকে 10 মিনিটের সময় চেয়ে নেয়। এরপর দুজন মিলে চলে যাই মার্কেটের পিছনে থাকা একটি টং দোকানে, চায়ের অর্ডার দিয়ে দুজন দুটো সিগারেট ধরাই। এরপর আমি হামিদকে শুরু থেকে শেষ অবধি সবটা খুলে বলি। হামিদ আমার পুরো কথা শুনে থ হয়ে যায়, হওয়ারই কথা, যে কেউই হবে, যেমন আপনারা হচ্ছেন এতদিন। হামিদ আমাকে কি জবাব দিবে হয়তো ভেবে পাচ্ছিল না, তবে কিছুক্ষণ চুপ থেকে বলে ঠিক আছে তুই বাসায় চলে যা, আমার দোকানে দেরি হয়ে যাচ্ছে, আমি বাসায় এসে তোর সঙ্গে কথা বলবো। হামিদের কথায় আমিও উঠে যাই। হামিদ চলে যায় দোকানে, আর আমি যাই টিএসসির মোড়ে। বাসায় এখন একা গেলে সমস্যা হবে, সেই জিন আমাকে একা পেলে ভালোভাবেই ধরে। এখানে সময় কাটিয়ে সন্ধ্যার আগে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই হয়তো দেখেছেন টিএসসির মোড়ে যে একটা বট গাছ আছে সেদিকে। এর আগে আমি যতবার এখানে এসে সময় কাটিয়েছি তখন অন্য কিছুই অনুভব করিনি, হবেও বা কিভাবে। এই মোড়ে আমি নিপাকে নিয়ে আসতাম বেশি, চায়ের দোকানগুলোয় ওর সাথে জমি আড্ডা দিতাম, বটতলায় বসে আমরা আমাদের ভবিষ্যৎ সাজাতাম। বিয়ে কিভাবে হবে, বাচ্চা কয়টা নিব, ঘর কিভাবে সাজাবো, বাচ্চাদের নাম কি রাখবো, ইত্যাদি আরো অনেক কিছু। যখন রাফি ভাই আমাকে কথাগুলো বলছিলেন, তার কান্না শুনলে আপনাদেরও কান্না এসে যেত। বলতে গেলে পুরো 10 মিনিট তিনি কান্না করার জন্য আমাকে ঘটনা বলতে পারেননি। যাই হোক, ওনার মতো করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে বটতলা দেখলে নিপার স্মৃতিগুলা ভেসে ওঠার কথা, সেই বটতলাটা আজ কিছুটা ভয় ভয় লাগছে। এই ভয় কিসের? নিপার শূন্যতা নাকি কালো জাদুর প্রভাব? হতে পারে দুটোই। নিপার বিয়ের দিন থেকেই তো ভাবনা করতে করতে অস্থির আমি, এখনো হচ্ছে। ভাবনা করেই সন্ধ্যা নামাবো। কয়েক ঘন্টা বসে থাকার পর আমার নজরে আটকে যায় একটা অস্বাভাবিক ঘটনা। হয়তো ভাবছেন বটতলায় জিন দেখতে পেয়েছি, না জিন না, নিপাকে দেখতে পাচ্ছিলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নিপা একা বসে আছে, চেহারা ফ্যাকাশে হয়ে আছে। আসার আগে যেমনটা দেখেছিলাম একদম তেমন। রোগা পাতলা নিপাকে দেখে আমার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। নিপাকে আমার খোঁজে পালিয়ে ঢাকায় চলে এলো। মেয়েটার উপর আমার বড্ড অভিমান জমে আছে, সাথে প্রচন্ড রাগ রয়েছে, কিন্তু ওর চেহারা দেখতে পেয়ে যেন সব নিমেষেই ভুলে গেলাম। রাস্তার এপার থেকে নেমে আমি দৌড়ে বটতলার দিকে যেতে থাকি। নিপা একেবারে অন্যমনস্ক হয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বলে উঠলাম, নিপা তুমি এখানে? আমার কথা শুনে নিপা আমার দিকে মাথা তুলে তাকায়, কিন্তু ওর চোখগুলো দেখে আমার পায়ের নিচের মাটি সরে যায়। নিপার চেহারায় কোনো চোখ নেই, কালো কুচকুচো হয়ে আছে সবটা। আমি চিৎকার দিতেই যাব, তখন কেউ আমার কাঁধে হাত রেখে বলে, আরে মামা এমন করতেছেন কেন? তার ডাকে আমি লাফিয়ে উঠি, হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। চায়ের দোকানদার আমার দিকে হতভম্ব চাহনিতে তাকিয়ে আছে। আমি খেয়াল করে দেখলাম আমি এখনো চায়ের দোকানে বসে আছি। এতক্ষণ যা ছিল সবটা কল্পনা। হাত থেকে চায়ের কাপ ফেলে দিয়ে দোকানিকেও ভয় পাইয়ে দিয়েছি। দোকানি আমার দিকে তাকিয়ে আছে, আমিও দোকানের দিকে তাকিয়ে আছি। আমি কিছু একটা বলে এই তাকাতাকি বন্ধ করতে যাব, তখন দোকানি আমাকে বলে, মামা কি নিশা পানি খাইয়ে আসছেন নাকি? আপনার এত এর আগে কখনো এমন করতে দেখি নাই। বলে রাখা ভালো, দোকানদার আমাকে ভালো করেই চিনে, সবসময় এখানে এসেই আড্ডা দেওয়া। কলেজের বন্ধুরা মিলেও কম আসা হতো না। সেই সুবাদে এখানে অনেক দোকানদারের সাথেই আমার ভালো সম্পর্ক। এদিকে দোকানি আমার সামনে থেকে সরে আবার তার চেয়ারের দিকে যায় অন্য কাস্টমারের জন্য চা বানাতে। তিনি বলেন, আপনার লগের জনেরা কই ছিল? ভাবির বলে বিয়া হইয়া গেছে। কষ্ট পাইন না ভাই, আর নিশাও কইরেন না, জীবনে এমন হক গোলের লগেই হয়, আমার লগেও হয়েছিল, কাহিনী শুনবেন? এতটুকু বলে দোকানি আমার সামনে আরেক কাপ চা নিয়ে আসে। বুঝলাম সে অন্য কাস্টমারের জন্য না, আমার জন্যই বানিয়েছে। রীতিমতো আমাকে অবাক করে সে একটা সিগারেট নিজে ধরিয়ে আমার হাতে দেয়। আমি চার সিগারেট নিয়ে ওর কথা শুনছিলাম। সে তার জীবনের ঘটনা বলতে থাকে। এদিকে সিগারেটের টান দিতে দিতে ওর কথা থেকে মনোযোগ সরায় আমি। সে বকে যাচ্ছে, আর আমি ভাবছি কিছুক্ষণ আগের ঘটনাটা এত রিয়ালিস্টিক, কল্পনাও সম্ভব। তবে এটি আসলেই কল্পনা ছিল নাকি সেই জিন আমাকে দেখিয়েছে সবটা? দোকান থেকে চলে আসার সময় আমি দোকানিকে জিজ্ঞেস করি ও সময় আমি কি করছিলাম। দোকানের ভাষ্য মতে আমার হাত পা কাঁপছিল প্রচুর,
চায়ের কাপ হাতে রেখে আমি বলছিলাম, নিপা তুমি এখানে? এইটুকু বলে আমি বোবার মতো গ্যাগা করে যাচ্ছিলাম। পরে দোকানির ডাকে আমার হুঁশ ফেরে। সম্পূর্ণ বিশ্লেষণ শুনে আমি পুরোপুরি হতবাক। এমনও হয়? সুমন ভাই, আগেও বলেছিলাম আমাদের আশেপাশে থাকা সব পাগল হয়তো পাগল না, কাউকে কালো জাদু করেও এমন বিভ্রান্তিমূলক আচরণ উপহার দেওয়া যায়। আর আমার আচরণ নিয়ে যদি বলি, তবে এটি তো আমি নিজেই নিজের কাঁধে বহন করলাম। হামিদের কল পেয়ে টিএসসি মোড় ত্যাগ করে বাসায় চলে আসি। এসে দেখি হামিদ রুম ঝাড়ু দিচ্ছে, অন্যরা কেউ রান্না করছে, আবার কেউ ফোন নিয়ে বিজি। কিন্তু আমাকে দেখে সবার চাহনি যেন বদলে গেল। রুমে এরা হয়তো আমাকে ভয় পাচ্ছে। গতকাল রাতের ঘটনা তো ওদের সামনেই হলো। এদিকে হামিদ আমাকে বলে ভ্যালকনিতে গিয়ে বস। আমি ঝাড়ু দিয়ে আসতেছি। হামিদের কথা মতো আমি ভ্যালকনিতে গিয়ে অপেক্ষা করতে থাকি। আমাকে ভ্যালকনিতে অপেক্ষা করতে বলে হামিদ ঝাড়ু দিচ্ছে রুম। ভ্যালকনিতে এসে একটা সিগারেট ধরাই। ততক্ষণে হামিদ এসে উপস্থিত হয়। আমার কাছে এসে সে আমাকে একটা আয়না হাতে ধরিয়ে দেয়। আমি আয়না নিয়ে ওর দিকে তাকাই। হামিদ তার নিজের ফোনের লাইট জ্বালিয়ে আমার মুখে ধরে, এরপর আয়নায় তাকাতে বলে। আমি আয়না তুলে তাকাতেই বড়সড় একটা ধাক্কা খেয়েছি। আমার চোখের চারপাশ কালো হয়ে আছে, গাল ভেঙে অনেকটা ভেতরে চলে গেছে, আর চোখগুলো ভেতরে চলে যাচ্ছে। আয়না নামানোর পর হামিদ আমাকে বলে, যা যা বলেছিস আমাকে তার কাউকে বলার দরকার নেই। তোর চেহারা দেখে রুমের সবাই কতটা ভয় পেয়েছে দেখলি তো। রুমে আসার আগে ওদের সঙ্গে আমার এক দফা তর্কাতর্কি হয়েছে। ওরা চাচ্ছে হয়তো তুই রুম ত্যাগ কর, আর নয়তো ওরা করবে। তোকে সবাই ভয় পাচ্ছে। হামিদের কথা জবাব আমি কি দেবো তা আমার জানা ছিল না। ঢাকা শহরে ব্যাচেলার থাকা ছেলেগুলো জানে এটি কতটা পেন দেয়। আমার নীরবতা কাটিয়ে হামিদ আমাকে বলে, তোর কথার উপর বিচার বিবেচনা করে বুঝলাম মূল নষ্ট হচ্ছে ওই কিতাবটা। গ্রামে ফেলে এলি, তাও তোর সাথে ঢাকায় চলে এসেছে। এর মানে তুই বুঝছিস? আমি বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করব আমি? হামিদ বলল, আমি অনেক কিছুই বুঝতে পারছি। যে তোকে ব্ল্যাক ম্যাজিকের লোভ দেখিয়ে বইটা দিয়েছে, ওই জিন নিশ্চয়ই তার কাছে ছিল। আমি এ বিষয়ে জানি কিছুটা। আমি বললাম, যেমন? খোলসা করে বল। হামিদ বলল, আফ্রিকার পাহাড়ি অঞ্চলের ব্যাপারে অনেকটা ধারণা আছে। তারা ব্ল্যাক ম্যাজিকে প্রচুর বিশ্বাসী। শুধু তা নয়, শহর থেকে অনেক মানুষই সেই সব পাহাড়ি মানুষের শরণাপন্ন হয়। তারাই শয়তানের মূল পূজারী বললেই চলে। 1843 সালে একটা ঘটনা ঘটেছিল। তোর ঘটনা শুনে আমি সেই ঘটনার অনেক মিল পাচ্ছি। একটা বই, যার মধ্যে রয়েছে শয়তান। বিভিন্ন মন্ত্র লিখে তারা কিতাবটা তৈরি করেছে। এই কিতাবের উপরে তারা কত মানুষের মাথা, ছাগলের মাথা ইত্যাদি কোরবানি দেয়। 6 বছরের বাচ্চাদেরও ছাড়ে না। জঙ্গল থেকে 6 বছরের অনেক বাচ্চার মৃতদেহ উদ্ধার করে প্রশাসনের লোক। কিন্তু বাচ্চাগুলোর শুধু দেহ পাওয়া যায়, দেহে কোনো মাথা থাকে না। বলা হয় এই মাথাগুলো কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিক করা তান্ত্রিকরা। এসব উৎসর্গ করে শয়তানকে খুশি করার জন্য তৈরি করে এমন অনেক কিতাব। আমি বললাম, এই কিতাব তৈরি কেন করা হতো? হামিদ বলে, শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য। ধরে নে তুই আমার শত্রু, আমি তোকে ধ্বংস করার জন্য এমন একটি কিতাব দিব। তুই শয়তানকে খুশি করার জন্য মানুষের প্রাণ দিয়ে দিবি, আর শয়তান বিনিময়ে তোর ইচ্ছে পূরণ করার লোভ দেখাবে। যখন দেখবি তুই এটি আর নিতে পারছিস না, তখন শয়তান তোর উপর আক্রমণ করবে। উপায় একটাই, সেই শয়তানের দায়িত্ব আরেকজনের কাছে তুলে দেওয়া। এরপর তুই মুক্ত। কিন্তু যে আমাকে কিতাবটা দিয়েছে তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, সে আমাকে ধ্বংস কেন করতে চাইবে? হামিদ বলল, সে তোকে ধ্বংস করার উদ্দেশ্যে কিতাব দেয়নি, নিজেকে বাঁচানোর জন্য দিয়েছে। তাকে হয়তো কেউই কিতাব দিয়েছে, যার কারণে ফেসে গিয়েছিল সে। সুযোগ আর তোর দুর্বলতা পেয়ে এখন তোর ঘাড়ে শয়তানকে চাপিয়ে দিয়েছে। তুই তোর ইচ্ছে পূরণ করার কথা বলতেই সে তোর সাথে যুক্ত হয়েছে। এই কিতাবের মালিক এখন তুই, তার মানে আমাকেও অন্য কারো ঘাড়ে এই কিতাব চাপিয়ে দিতে হবে, তাহলে রেহাই পাবো আমি। হ্যাঁ, কিন্তু আমাকে যে দিয়েছে তার চেহারা তো কুৎসিত হয়নি, তাকে সুস্থ দেখেছিলাম। হামিদ বলল, সে শয়তানের ইচ্ছা পূরণ করতে বলে শয়তান তাকে কোনো ক্ষতি করেনি। তুই এখন শয়তানকে একটা জীবন উপহার দে, দেখবি তুইও সুস্থ। এটি সম্পূর্ণ আমার ধারণা থেকে বলছি। আমি বললাম, আমি এখন কার ঘাড়ে চাপাবো এই কিতাব? হামিদ বলল, তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাব। আমি আলোচনা করেছি হুজুরের সাথে, আগামীকাল শুক্রবার আমার ছুটি আছে, সকালে ওনার বাড়ি যাব। আমি বললাম, হ্যাঁ, একবার সুস্থ হই শুধু। এরপর আমার ঘাড়ে কিতাব চাপানোর শাস্তি ওর পেতেই হবে। এলাকায় গিয়ে ওর দাঁত ভাঙবো আমি। হামিদ বলল, ভাঙাভাঙি পরে, আগে সুস্থ হ। আপনারা কি ভাবছেন এখানেই শেষ? আগেও বলেছিলাম আমি একটা সমাধান করতে গিয়ে আরও একটি ভুল করে যাচ্ছিলাম। সমাধানের আশায় বুঝতেও পারিনি আরও একটি ভুল পদক্ষেপ নিতে চলেছি। ব্যালকনি থেকে সে রাতটায় আর রুমে যায়নি। রুমমেটদের আচরণ দেখে বুঝে যাই এরা আমার সাথে থাকতে চায় না। রান্না শেষে হামিদ একটা প্লেটে করে আমার জন্য খাবার নিয়ে আসে। ব্যালকনিতে বসে আমি কোনোভাবে দুমুঠো খাই। ওখানে বসেই সিগারেট ধরিয়ে এই অভিশাপ নিয়ে ভাবছিলাম। কতটা অসহায় ছিলাম তা নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পারছেন। রাত পার হয়, খুব ভোরে হামিদের ডাকে ঘুম ভাঙে। চেয়ারে বসে কখন ঘুমিয়েছিলাম তা মনে নেই। হামিদকে দেখলাম সে পুরোপুরি প্রস্তুত। আমাকে প্রস্তুত হতে বলে হামিদ একটা সিগারেট ধরাই। ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি, আর দুইজন মিলে রওনা করি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। ওনাকে কবিরাজ না বলে হুজুর বলাটাই উত্তম হবে। কথাটা কেন বললাম তা জানতে পারবেন সামনেই। হামিদ আর আমি রিকশায় করে 15 মিনিটের রাস্তা পার করি।
তখন ভোর 6টা, শহরটাও যেন ঘুমান্ত, আশেপাশে কয়েকজন লোক ব্যতীত কিছুই নেই। কিন্তু এই অল্প সংখ্যক লোকের ভিড়েও আমার প্রচুর হয়রান লাগছিল। রিক্সা চলছে, এমন অবস্থায় রিক্সার সামনে একটা কুকুর এসে দাঁড়িয়ে যাচ্ছে। রিক্সা চালক কোনোভাবে কুকুরকে এড়িয়ে গেলে একই কুকুর আবার রিক্সার সামনে কোথা থেকে যেন চলে আসে। একটা সময় মানুষ আসতে শুরু করলো, রাস্তা পারাপার করছে, কিন্তু আমাদের সামনে এসে এই পথচারীরা পড়ে যাচ্ছে বারবার। রিক্সা থামাতে হচ্ছে বারবার, আবার কিছু দূর যেতে না যেতে রিক্সার চাকা ফেটে যায়। রিক্সা চালক নেমে দেখে নতুন চাকায় হাওয়া নেই। তিনি ওই ভাড়া নিয়ে আরো একটি রিক্সায় আমাদের তুলে দেয়। এইভাবে বিভিন্ন বাধা আসতেই লাগলো। মনে হচ্ছিল যেন কোনো শক্তি আমাকে আটকে দিচ্ছে, বারবার যেতে দিচ্ছে না। আমার মন মানছে না, বারবার মনে হচ্ছে হুজুরের কাছে যাব না। আবার ভাবছি না যাওয়ার তো কোনো কারণ নেই, তার মানে আমাকে সে শয়তান আটকাচ্ছে। তবু আমরা পৌঁছে যাই গন্তব্যে। ঢাকার কোনো এক মসজিদের ইমাম তিনি। পরিচয় গোপন রাখতে বলা হয়েছে। হামিদ হুজুরকে সালাম দিয়ে আমাকে পরিচয় করিয়ে দেয়। তবে হামিদ যে খুব চেনা তার, সেটি ভুল। হয়তো আলাপ শুধুমাত্র ফোনেই হয়েছে। আজই তাদের প্রথম দেখা। হুজুর মসজিদের সামনে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। এরপর আমাদের নিয়ে চলে যায় মসজিদের দ্বিতীয় তলায়। আমি দেখতে পাই হুজুরদের থাকার জন্য 2টা রুম আছে, হয়তো এখানেই ওনারা থাকেন। আমি সহ ভিতরে যাওয়ার পর হুজুর আমাদের চেয়ারে বসালেন। এরপর আমার সামনে আর একটা চেয়ার নিয়ে তিনিও বসেন। কিছুক্ষণ আমাকে জিজ্ঞাসাবাদ করলেন। আমার পুরো কথা শুনে হুজুর বললেন, এইবার তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি। এই যুগে অনেকে ভুল করে এ নিয়ে। কারণ স্বামী যদি চলে যায়, মানে সংসার থেকে মন উঠে যায়, তখন তারা মনে করে কালো জাদু করা হয়েছে, আর স্বামীকে ফেরানোর জন্য কবিরাজের কাছে যায়। এটিও যে এক ধরনের কালো জাদু, তা বেশিরভাগ মানুষই জানে না। একটা মানুষকে কুফরি করা যে পাপ, তা কাটানো আর এক পাপ। তবে এখানে ভিন্ন কথা আছে। কোনো কবিরাজের দ্বারা যদি তোমরা কাউকে কালো জাদু করো, তবে তোমার আর কবিরাজ দুজনেরই পাপ হবে। আর যদি তা কাটানোর জন্য কোনো কবিরাজের কাছে যাও, তবে শুধুমাত্র কবিরাজের পাপ হবে। যে কাটাতে যাবে তার কোনো পাপ হবে না। আমি জানি না কুফরি জেনেও অনেক মুসলিম হুজুর কেন এই কালো জাদু করে। এখানে ব্যাপারটা এমন হতে পারে, গুনাহ জেনেও আমরা দিনে 1000টা গুনাহ করি, ওনারাও তেমন, তাদের কাছে এটি স্বাভাবিক। হুজুরের কথার ফাঁকে হামিদ বলে, হুজুর এসব আমাদের কেন বলছেন? আমার মনে হচ্ছে আপনার এই টপিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হামিদের প্রতি উত্তরে হুজুর আবার বললেন, আছে আছে, সম্পর্ক আছে। পুরো কথা শোনো, ক্লিয়ার হয়ে যাবে। কাউকে কুফরি করা এক, আবার কুফরি কাটা আর এক। রাস্তায় কাউকে জিনে আসর করা এক, আবার মানুষকে জিনে ভালো লেগে যাওয়া আর এক। ঘর থেকে কোনো স্বামী নিজের ইচ্ছায় বের হয়ে যাওয়া এক, তবে কুফরি করেছে মনে করে আবার কুফরি করে ফেরানো আর এক। শয়তানকে ঠাঁই দেওয়া এক, আবার শয়তান নিজে এসে ঠাঁই নেওয়া আর এক। এই পুরো সার্কেলকে মানুষ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলেই চালিয়ে দেয়। পুরো সার্কেলে থাকা সমস্যাগুলোর ভিন্ন ভিন্ন তরিকা রয়েছে। এক এক রোগের চিকিৎসা এক এক রকম। আমরা অনেকে ঠকে যাই কবিরাজের কাছে গিয়ে, কিন্তু ঠকে যাবার আগে আমরা ভাবি না কেন আমরা ঠকেছি। কবিরাজ তো নাম করাই ছিল, তার মানে কোন চিকিৎসা কোথায় করা উচিত আমরা তা বুঝি না। শুধু এইটুকুই বুঝি, ভালো কোনো কবিরাজ। তোমরাও এখানে এই ভুলটাই করেছো। বিপদ থেকে রক্ষা হতে এসে আরো বড় বিপদে পড়েছো। তোমাদের কেস হচ্ছে জিন নিজে এসেই ঠাঁই নিয়েছে। রাফি ভাই চাইলেও সে যাচ্ছে না, অর্থাৎ এই জিনকে বন্দি করা। কিন্তু ওই যে আমল ভিন্ন হওয়ায় সব জিনকে একই সারি বা একই উচ্চারণে বন্দি করা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। আমি সেই সব জিনদের তারাই যারা গাছে থেকে একটা পথিকের গায়ে আসর করেছে, বা মাঝরাতে তাদের খপ্পরে পড়ার পর আসর করেছে। আবার অনেক মেয়েকে জিনের ভালো লেগে যায়, সেটিও ঠিক করতে পারি। তোমাদের যে কেস, এটি হচ্ছে শক্তিশালী এক শয়তানকে তোমরা ডেকেছো। তোমরা বলতে রাফি, তুমি ডেকেছো, ডাকার পরে সে এসেছে, কিন্তু তোমার ইচ্ছা এলেও সে যাবে নিজের ইচ্ছায়। এখানে তোমার কোনো শক্তি নেই তাকে তাড়ানোর। আর সে তখনই যাবে যখন তোমার প্রাণ যাবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য অন্যের প্রাণ কতদিন উৎসর্গ করবে? একটা সময় হতাশ হয়ে নিজেই ফেসে যাবে। হুজুরের ব্যাখ্যা শুনে পুরোপুরি আমার ঘিলুতে না ঢুকলেও কিছুটা বুঝতে পারলাম। অর্থাৎ কথাটা এমন, জ্বর হলে জ্বরের ওষুধ নিতে হবে, ব্যথার না। হামিদ হুজুরকে আবার বলে, তো হুজুর আমাদের এখন করণীয় কি? হামিদের কথায় হুজুর বলেন, টেকনাপে কোনো এক জায়গায় এক হিন্দু কবিরাজ আছেন। তোমার দেহে থাকা এই জিনকে ওই বইয়ের মাধ্যমে শক্তিশালী বানিয়েছে একটা হিন্দু কবিরাজ। ওই বইটা তৈরি করার পিছনে 4টা মৃত ব্যক্তির মাথা, 2টা বাচ্চা ছেলের হাতের আঙুল আর বৃদ্ধ কোনো ব্যক্তির মাথার চুল ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে বিভিন্ন তন্ত্রমন্ত্র। কুফরি করেই এটি করা হয়েছে। এই যুগে মানুষের ফোনকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়। হাতের ব্যাগ, বাসার পাউডার, ক্রিম, তেল ইত্যাদিতেও কালো জাদু করা হয়। ব্যক্তির ব্যবহার করা জিনিসে কালো জাদু করার প্রভাব সরাসরি ব্যক্তির উপর পড়ে। একইভাবে এই বইতেও কালো জাদু করা হয়েছে, যা সরাসরি বইয়ের বর্তমান মালিকের উপর পড়বে। এই বইয়ের নির্দিষ্ট কোনো পরিচালক নেই, এটির পরিচালক শয়তান নিজেই। শুধু মালিক নামের মানুষগুলা এর শিকার হয়। আমি চাইলেই এখন এই বই নষ্ট করতে পারি, কিন্তু এতে আমার বড়সড় কুফরি করে পাপ কামাতে হবে, যা আমি জীবনে করব না। তাই কুফরি যারা করে তাদের কাছে যেতে হবে। এই জন্য তোমাদের এই মুহূর্তেই সেই হিন্দু কবিরাজের কাছে যাওয়া উচিত, যিনি এই বই নষ্ট করতে পারবে। হুজুরের কথা শুনে হামিদ আবার বলে, হুজুর আর একটা কথা বলেছিলেন আপনি, আমরা আপনার কাছে এসে কোনো ভুল করলাম, আর এতে আমাদের কিসের বিপদ হবে? হামিদের প্রতি উত্তরে হুজুর ফের বলেন, আমার কাছে আসায় সেই শয়তান প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে। রাফিকে যদি আমি বলি, তবে এটি নিশ্চয়ই তুমি উপলব্ধি করেছো।
আমার কাছে আসার সময় সে তোমাকে বাধা দিয়েছে, আমার এখানে না আসার জন্য রাস্তায় অনেক বাধা সৃষ্টি করেছে। হুজুরের কথার সাথে আমি সঙ্গে সঙ্গে সহমত জানাই। হুজুর আবার বললেন, মসজিদের সামনে এসে যখন নেমেছিলে তখন আমি তোমাদের পিছনে একটা কুকুর দেখতে পাই। যখন তোমরা আমার দিকে অগ্রসর হচ্ছিলে তখন সেই কুকুর মানুষের মতো দক্ষিণ দিকে নারকেল গাছে উঠে যায়। অর্ধেক গাছে ওঠার পর ওটার কুকুর থাকেনি, একটা কালো কুচকুচে মানুষের বেশ ধরে আগায় চলে যায়। মসজিদ পবিত্র স্থান, তাই সে আমাদের সাথে এখানে আসতে পারেনি। আমাদের এখন যা কথোপকথন হচ্ছে এটিও সে জানে না। তবে তোমরা মসজিদ থেকে বের হলে সে রাফির মনের সব কথা জেনে নিবে আর বুঝে যাবে তোমরা হিন্দু কবিরাজের শরণাপন্ন হবে। এটি জানার পর সে চরমভাবে হামলা করতে পারে। বিপদ এখানেই, হিন্দু কবিরাজের কাছে যাওয়া পর্যন্ত রাফির মৃত্যুর ঝুঁকি রয়েছে। এইবার আর আমার শান্ত থাকা হয়নি, গা থরথর করে কাঁপছিল, ভয়ে আমার কপাল বেয়ে ঘাম ঝরছে। আমি কি যেতে পারবো ওই কবিরাজের কাছে? তবুও কিছুটা আশা নিয়ে হুজুরকে বললাম, হুজুর ওই কবিরাজের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমাকে কিছু একটা দেন, যাতে বিপদমুক্ত থাকতে পারি। আমি জানি আল্লাহর কালামের উপর কোনো শক্তি নেই, আপনি কিছু একটা করুন। আমার অনুরোধ শোনার পর হুজুর আবার বললেন, ওই হিন্দু কবিরাজও আরবি আয়াত ব্যবহার করবে, কিন্তু কৌশল ভিন্ন, যা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি এখন তোমাকে কিছু করা মানেই শয়তানটার সাথে পাঙ্গা নেওয়া। তবে একটা কাজ করতে পারি। এই বলে হুজুর উঠে যান, টেবিল থেকে পানির বোতল নিয়ে এসে আমার সামনে বসেন। বোতলের মুখ খুলে তিনি বিড়বিড় করে কিছু ছুঁড়াপাট করেন। এরপর বোতল থেকে হালকা একটু পানি হাতে নিয়ে আমার গায়ে ছিটিয়ে দেন। আমি উপলব্ধি করছিলাম পানির ফোঁটা যেখানে পড়েছে সেখানেই গরম লাগছিল, যেন তিনি গরম পানি ছিটিয়ে দিল আমার গায়ে। এরপর হুজুর বোতলটা হামিদের হাতে দিয়ে বলে, রাফি ভাই যখনই অস্বাভাবিক কিছু করবে তখনই সূরা নাস, সূরা ফালাক আর আয়াতুল কুরসি উচ্চারণ করে এই পানি তার গায়ে ছিটিয়ে দিবেন। বেশি দিবেন না, হালকা ছিটাবেন, না হলে ওনার চামড়া জ্বলে যাবে। কবিরাজের ঠিকানা নিয়ে হুজুরকে বিদায় দিয়ে বের হলাম। দক্ষিণের নারকেল গাছটায় তাকিয়েছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। হুজুরের বর্ণনা অনুযায়ী শয়তান এখানেই আছে, আবার আমার গায়ে হয়তো প্রবেশ করবে। তখন হামিদ আমাকে পানি ছিটিয়ে দিবে। মনে হচ্ছিল আমি নিজেই একটা শয়তানে রূপান্তরিত হয়েছি। ভয়, এতটা ভয়ের সম্মুখীন হতে হবে আমার, তা আমি কল্পনাও করিনি। হুজুরকে বিদায় দিয়ে আসার পর ভয়কে আমি খুব কাছ থেকে অনুভব করেছি। জানতে চান কি হয়েছিল?